আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন উষসী ব্যানার্জির কলমে জোনাক ফানুস। গল্প পাঠে আমি সায়ন এবং গল্পের অন্যান্য চরিত্রে শ্রেয়া। গল্পটি কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর দেরি না করে চলো শোনা যাক। 11টা। ফ্ল্যাটের বেলটা বেজে উঠল। অতি পরিচিত রেডিও জকি চঞ্চল তখন তার ফ্ল্যাটের পরের দিনের অনুষ্ঠানের স্ক্রিপ্ট সারাচ্ছিল, কিন্তু বারবার বেলটা বাজায় অত্যন্ত বিরক্তভাবে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলে অবশ্য অতিথিকে দেখে তার বিরক্ত অনেকটাই চলে গেল। জিন্স আর টি শার্ট পরে থাকা ঝকঝকে সুন্দরী তরুণী তাকে দেখেই হড়বড়িয়ে বলতে শুরু করল, আমি আপনার উল্টো দিকের ফ্ল্যাটেই থাকি। আমার বাবার আসতে একটু দেরি হবে, তাই চাবি নিয়ে বেরোতে ভুলে গেছি। রিসেপশনে ওয়েট করছিলাম, বাট সিকিউরিটি গার্ডটা এমন অড লুক দিচ্ছিল যে বড্ড আনইজি ফিল হচ্ছিল। কিছু মনে না করলে আমি একটু বসতে পারি? বেশিক্ষণ না, আধা ঘন্টার মধ্যেই বাবা ফিরে আসবেন। চঞ্চল দরজা থেকে সরে দাঁড়িয়ে মেয়েটিকে ভিতরে আসতে এবং সোফায় বসতে ইশারা করল। ভেতর থেকে 2 কাপ কফি বানিয়ে এনে মেয়েটির সামনে রাখতে রাখতে জিজ্ঞেস করল, ব্ল্যাক কফি চলে তো? দৌড়ায়। তবে এত রাতে আপনার আর আপনার ফ্যামিলির লোকদের ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত। আমি একাই থাকি। আসলে আগামীকাল শোয়ের জন্য স্ক্রিপ্ট রেডি করছিলাম, তবে অসুবিধা নেই, 1-8 ঘন্টা দেরি হলেও কিছু যাবে আসবে না, তুমি টেনশন নিও না। আর তোমার নামটা কি? আমার নাম সুপ্রিয়া, তবে সবাই আমাকে প্রিয়া বলেই ডাকে। বাই দ্য ওয়ে, তুমি স্ক্রিপ্ট রেডি করছিলে বললে? কিসের স্ক্রিপ্ট ঠিক বুঝলাম না তো। বঙ্গ এফএম এর নাম শুনেছ তো? কে না শুনেছে। আমি ওখানকার আরজে। আমার নাম চঞ্চল। তুমি আর যে চঞ্চল, মানে ঘোস্ট আনলিমিটেড প্রোগ্রামটা যে করে সেই আর যে চঞ্চল তুমি? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে আমরা মুখোমুখি ফ্ল্যাটে থাকি। তুমি জানো না আমি তোমার কত বড় ফ্যান। কত বড়? অনেক বড়। আজ অব্দি ঘোস্ট আনলিমিটেডের একটা এপিসোডও মিস করিনি। এই শোয়ের কনসেপ্ট, তোমার উপস্থাপনা, স্পেশালি তোমার গলা, ও ফাটাফাটি। এই প্রোগ্রামের কনসেপ্ট তো তোমার না? এফএম চ্যানেল আছে, অথচ এখনো পর্যন্ত এই ধরনের ইউনিক কনসেপ্ট কেউ বের করতে পারলো না। এই ধরনের ইউনিক কনসেপ্ট তোমার মাথায় কিভাবে এলো আমাকে একটু বলবে প্লিজ? নিজের কফিতেই একটা লম্বা চুমুক দিয়ে চঞ্চল বলল, কফিটা খেতে খেতেই শোনো, না হলে ঠান্ডা হয়ে যাবে। আসলে অন্য এফএম চ্যানেলগুলোর কনসেপ্ট নকল করতে পারবে হয়তো, কিন্তু চঞ্চলকে হায়ার করার মতন দম একমাত্র বঙ্গ এফএমেই আছে। ট্রু। দেখো প্রিয়া, দীর্ঘদিন এই চ্যানেলে কাজ করছি। সেই ওয়েদার আপডেট, ট্রাফিক আপডেট দিয়ে দিয়ে পুরনো নতুন গান বাজিয়ে বাজিয়ে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। কোনো চ্যালেঞ্জ ছিল না কাজের মধ্যে। চিন্তা করছিলাম নতুন কিছু কনসেপ্ট আনার। সে কথাই জানাই বসকে। উনি আমাকে সাপোর্ট করায় চিন্তা করতে শুরু করলাম যে কোন বিষয়ের উপর কাজ করলে সবথেকে বেশি মানুষ টানা যাবে। একটা ছোটখাটো রিসার্চ করে ফেললাম আর বুঝলাম যে সব থেকে বেশি মানুষ ইন্টারেস্টেড হচ্ছে প্যারানর্মাল বিষয়ের উপর। তখনই মাথায় কনসেপ্টটা খেলে যায়। বিভিন্ন জায়গায় মানুষ ইমেল বা চিঠিতে নিজেদের ভৌতিক অভিজ্ঞতা লিখে পাঠাবেন অথবা স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে শেয়ার করবেন। মানে তুমি তো জানোই ব্যাপারটা। জানি তো বটে, আর প্রতি শনিবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করি। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, ওই 2022 সালে দাঁড়িয়ে এত লোকজন, ঘিঞ্জি শহর বা শহরতলি, এত আলো, এত জমজমাট, সবকিছুর মধ্যেও এত প্যারানর্মাল অভিজ্ঞতা মানুষের হচ্ছে, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। অথচ এই অবিশ্বাস্য ব্যাপারগুলোই প্রতি সপ্তাহে বিশ্বাস করছো। কি করছো না? বারে বিশ্বাস করব না কেন? ঘটনা ঘটছে বলেই না সবাই এইভাবে জানাচ্ছে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা।
প্রিয়ার কথা শুনে খানিকটা অদ্ভুতভাবে হেসে ওঠে চঞ্চল। অবাক হয় প্রিয়া, চঞ্চলকে জিজ্ঞেস করে, হাসলে কেন? আমি কি এমন কিছু বললাম যেটা খুব বোকা বোকা? আরে না না, আমি হাসলাম তোমার ইনোসেন্স দেখে। তুমি অত্যন্ত সরল, তোমার মতন সহজ সরল দর্শকরা আছেন বলেই তো আমরা আছি। ঠিক বুঝলাম না, কথাটা একটু ধাঁধার মতো শোনা যাচ্ছে না? কিছু দাদার উত্তর না দেওয়াই ভালো, বিশেষ করে সেটা যদি প্রফেশনাল সিক্রেট হয়। চঞ্চলের কথার ধরনে প্রিয়া বুঝতে পারে যে চঞ্চল তাকে আর কিছু বলবে না বা বলতে চাইছে না, তাই আর কথা বাড়ায় না। অভিমানী মুখে কফিতে ঢোক দিতে থাকে। পাশে রাখা পেন্ডুলাম ঘড়িটা ঢং করে 11:30টার জানান দেয়। প্রিয়ার অভিমানী ব্যক্তি নজর এড়ায় না চঞ্চলের। এমন একজন সুন্দরীকে রাগিয়ে দেওয়ার বা কষ্ট দেওয়ার খুব একটা কাজের কথা নয়, বিশেষত সেই সুন্দরী যখন তার সামনেই থাকে এবং তার মস্ত বড় ফ্যান। নিজের হাতের শেষ হওয়া কফিটার কাপটা সামনের সেন্টার টেবিলে নামিয়ে রেখে নরম গলায় প্রিয়ার উদ্দেশ্যে বলে, একটা প্রফেশনাল সিক্রেট শেয়ার করছি, কাউকে কখনো বলো না কিন্তু। তুমি বলেই বলছি, অন্য কেউ হলে। অন্য কেউ হলে বলতে না? না, তুমি এক কাজ করো, আমার সাথে আমার স্টাডিতে এসো, কিছু জিনিস দেখাই তোমায়। চঞ্চলের স্টাডি রুমে পিল্লাই স্টাডি টেবিলের ওপরে ছড়ানো অজস্র কাগজপত্র, স্ক্রিপ্ট। সেদিকে ইঙ্গিত করে চঞ্চল প্রিয়াকে দেখতে বলে সেগুলো। প্রিয়ার উদ্দেশ্যে সে বলে, দেখো প্রিয়া, এই হচ্ছে তোমার 2022 সালের প্যারানর্মাল অভিজ্ঞতা শেয়ার করার চিত্রকাররা, প্রতিনিয়ত যাদের জন্ম হচ্ছে আমার এই মস্তিষ্ক থেকে। আমি নিশ্চিত যে এটা জানার পরে তুমি আমাকে যতটা ভালো আর যে মনে করো তার চেয়ে অনেক বড় শিল্পী মনে করবে, কারণ পুরোটাই আঁকা হচ্ছে আমার এই মন ও মাথায়, আর সেই ছবিগুলো আমার গলায় পাঠিয়ে দিচ্ছে তোমাদের মন ও মাথায়। তার মানে পুরোটাই একটা অবাস্তব জগৎ যার কোনো অস্তিত্ব নেই? আমার অস্তিত্ব আছে মানে তাদেরও অস্তিত্ব আছে, আমার নেই মানে তাদেরও নেই। চঞ্চলের কথায় বেশ মুষড়ে পড়ে প্রিয়া। ধীরে ধীরে চঞ্চলকে বলে, তার মানে এতদিন তোমার তৈরি ঘটনাকেই আসল মনে করেছি? আসল ভৌতিক ঘটনা তুমি আমাদের শোনাওনি? আসল ভৌতিক ঘটনা আবার হয় নাকি? ভূত বলে কিছুই হয় না, কিন্তু ভূতের গল্প হয়, আর আমি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের এন্টারটেইন করার জন্যে। তাহলে যে জিনিস নিজে বিশ্বাসই করো না তা নিয়ে দিনের পর দিন শো করে যাচ্ছ কি জন্য? দেখো, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার প্রিয়া, কাম অন, এটুকু নিশ্চয়ই বোঝো তুমি। আমি শুধু এটুকুই বুঝি যে আমাদের মাঝে প্রচুর অতৃপ্ত আত্মা রয়েছে, কারণে অকারণে বানিয়ে বলা গল্পে তারা অসন্তুষ্ট হতে পারে, তোমার ক্ষতিও হতে পারে। তাই নাকি? হ্যাঁ তাই। পৃথিবীতে সব কিছু নিয়ে ঠাট্টা তামাশা করা যায় না, যেমন করা যায় না আত্মাদের নিয়ে। বললে হয়তো বিশ্বাস করবে না, আমি যে শুধুমাত্র ভূতের গল্প শুনতে ভালোবাসি তা নয়, আমি তাদের উপলব্ধিও করি, কিছুটা বুঝতেও পারি বলতে পারো। তাই নাকি? তাহলে তো তোমাকে আমার গেস্ট করে নিয়ে আসতেই হবে একদিন স্টুডিওতে। চঞ্চলের বিদ্রুপকে খানিকটা অবজ্ঞা করে প্রিয়া বলে, একটা ভালো আইডিয়া দেব। সেই আইডিয়া যদি তুমি ঠিকঠাক মতো নামাতে পারো তবে সেটাও আরেকটা ব্লকবাস্টার শো হবে তোমার। কে শুনবে আমার আইডিয়া? অবশ্যই, তাতে যদি আমার উন্নতি হয় তাহলে অবশ্যই তোমার আইডিয়া আমি শুনব। বলো, শুনি তোমার আইডিয়া। বলবো, তবে একটা শর্ত আছে। আমার আইডিয়া তোমার পছন্দ হলে ওই শোটা তুমি করবে, কিন্তু এই ঘোস্ট আনলিমিটেড শো তোমার বন্ধ করে দিতে হবে। সেসব পরে দেখা যাবে, আগে তুমি বলো তো কি তোমার এমন সোনার খনি আছে মাথায়? শোনো চঞ্চল, এটা তো মানো যে শুধুমাত্র চুরি, ডাকাতি, খুন বা রেপই একমাত্র ক্রাইম নয়। এমন অনেক প্রেম আছে যা ঘরের চার দেওয়ালের মধ্যে ঘটে, অথচ তা নিয়ে কেউ জানতেও পারে না।
চেনা পরিচিত গণ্ডির ভেতরেই আমাদের অনেকের সাথে অনেক ক্রাইম এরকমভাবেই ঘটে যায় যা লোকলজ্জার ভয়ে আমরা কখনো বলে উঠতে পারি না। যে ক্রাইম করে সেও তো কখনো কখনো স্বীকারোক্তি দিতে চায়, কিন্তু শাস্তির ভয়ে বা যথার্থ শোনার লোকের অভাবে তারা দিতে পারে না। আর এই ধরনের ক্রাইমের শিকার হয়ে যায় যারা মৃত্যুবরণ করে অকালে, তারা কিন্তু অতৃপ্ত আত্মা হিসেবে এখানেই ঘুরে বেড়ায়। তাদের কিন্তু কোনো মুক্তি হয় না। বুঝলাম, কিন্তু এর সঙ্গে আমার শোয়ের সম্পর্কটা কি? বলছি, এই ধরনের অপরাধ করে যেসব অপরাধী অনুশোচনায় ভোগে অথচ নিজের দোষ স্বীকার করতে পারে না, তারা গুমড়ে গুমড়ে মরতে থাকে এবং তারা কোথাও তাদের অপরাধবোধ স্বীকার করতে পারে না বলেই তাদের কারণে যারা সুইসাইড করে তাদের আত্মার মুক্তিও হয় না। আমার আইডিয়াটা হলো, তুমি একটা প্রোগ্রাম করো যেখানে তুমি এই সমস্ত মানুষদের তাদের দোষ স্বীকার করবার একটা সুযোগ করে দেবে এবং তাদের দোষ স্বীকারের সঙ্গে সেই সব অতৃপ্ত আত্মারা মুক্তি লাভ করবে। যেদিন প্রথমেই অনুষ্ঠান শুরু হবে সেই দিন তোমার অফিসের ছাদের ওপর থেকে আকাশে উড়িয়ে দেবে এক জোনাক ফানুস। জোনাকির মতো টিপটিম করে আলো জ্বলতে জ্বলতে ফানুসগুলো যখন আকাশের বুকে মিলিয়ে যাবে তখন মনে করবে সেই অতৃপ্ত আত্মা যেন মুক্তি লাভ করলো। আর দেখবে তোমার সাথে যারা কলকাতা শহরের মানুষ তাদের স্বীকারোক্তির সাথে সাথে উড়িয়ে দিচ্ছে এক একটা জোনাক ফানুস। আইডিয়া তো অসাধারণ, আর একটা পাবলিসিটি আমি করব 2 মাস ধরে। অবশ্য খুব ভালো সাড়া পাবো, কিন্তু আমি দুঃখিত, আমার এই ঘোস্ট আনলিমিটেড প্রোগ্রাম আমি ছাড়তে পারবো না। ওটা তোমায় ছাড়তেই হবে। মাথা খারাপ নাকি? আমার যেরকম পপুলারিটি দেওয়া প্রোগ্রাম আমি বন্ধ করে দেব? চঞ্চলের এই কথায় আর কোনো উত্তর না দিয়ে প্রিয়া ধীর পায়ে চঞ্চলের কাছে এগিয়ে যায়। তার চেহারা সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার চোখে চোখ রাখে এতক্ষণ খেয়াল করেনি নাকি ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। চঞ্চলের মাথা ঝিমঝিম করছে, তার মাথায় অনেক কিছু চলছে। তার মন বলছে এই মেয়েকে তারা পাঠিয়েছে যারা এই পপুলারিটি আর প্রমোশনে ঈর্ষান্বিত। তারাই প্ল্যান করে তার কেরিয়ার আর পপুলারিটি নষ্ট করতে চাইছে। চঞ্চলের চিন্তাটাকে ঘেঁটে দিয়ে হেসে ওঠে প্রিয়া, বলে, বাইরে থেকে এই হাইফাই কমপ্লেক্সে অযাচিতভাবে তোমার ঘর পর্যন্ত এসে যাওয়া কি কারোর পক্ষে সম্ভব? তোমার অফিসের কেউ আমাকে পাঠায়নি, তবে আমি চাই তুমি ঘোস্ট আনলিমিটেড বন্ধ করে দাও এবং এই স্বীকারোক্তির অনুষ্ঠানটা করো যেখানে তোমার স্বীকারোক্তিটাও স্থান পাবে। মনে মনে বেশ বিরক্ত হয় চঞ্চল। কি যা তা বলছে এই মেয়েটা। প্রিয়া ধীরে ধীরে চঞ্চলের মুখের সামনে মুখ এনে বলে, তুমি কি ভাবছো আমি জানি? তোমাদের মনের খবর আমরা সব পাই। তোমাদের মনের গভীরে একবার ডুব দিয়ে দেখো তো কিছু মনে পড়ে কি না। কি কিছুই মনে পড়ছে না? তবে দেখো তো একে চিনতে পারো কি না। বলে সামনের দেওয়ালের দিকে আঙ্গুল তুলে দেখায় প্রিয়া। দেওয়ালে যেন সিনেমার পর্দার মতন কিছু ছবি ফুটে ওঠে। একটি অপরূপ সুন্দরী মেয়ে, গোলাপি গায়ের রং, কোমর ছড়ানো লম্বা চুল, কালো সুন্দর একজোড়া চোখ। মেয়েটি হেঁটে যাচ্ছে সবুজ ঘাসের ওপর দিয়ে। আচমকাই খানিকটা জল তার গায়ে এসে পড়ল। কাটা পাঠার মতন ছটফট করতে লাগলো মেটে ঘাসের ওপরে। অস্ফুটে চঞ্চলের মুখ থেকে বেরিয়ে এলো একটা নাম, বৈশাখী। হ্যাঁ চঞ্চল, আমি বৈশাখী। প্রিয়া হয়ে এসে তোমার মনে চাপা পড়ে থাকা আমার স্মৃতিকে একটু নাড়িয়ে দিলাম মাত্র। মনে পড়ে চঞ্চল আমায়? আমি সেই বৈশাখী যার সাথে মেশা তো দূর, মুখ দর্শন করতেও লোকে শিউরে উঠত। অ্যাসিডে কুচকে পুড়ে বিকৃত হয়ে যাওয়া মুখটা দেখার পরেও তুমি এগিয়ে এসে বলেছিলে আমার সাথে বন্ধুত্ব করবে। বন্ধুত্ব করেও ছিলে, যদিও তা ছিল বন্ধুত্বের সাথে বাজি ধরা একটা খেলা মাত্র। শুধু বন্ধুত্ব নয়, প্রেমের অভিনয়ও করেছিলে আমার সাথে।
আমিও ভাবতে শুরু করেছিলাম যে পৃথিবীর সব পুরুষ সমান নয়, কিন্তু সেই দিন আমার বাবা মা তোমায় সাথে দেখা করতে এসে চাইছিলেন। তারপর থেকেই তুমি আমায় বুঝিয়ে দিলে যে আমি কতটা ঘৃণা তোমার কাছে। সকলের অবহেলা সহ্য করতে পারলেও তোমারটা পারিনি। কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তোমরা আমায় কেউ খোঁজ নাওনি। নইলে জানতে পারতে যে আমি ঘায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আগুনে পুড়ে মৃত্যুটা বেশি কষ্টের নাকি বিনা অপরাধে পাওয়া এই অপমানটা আর ঘৃণাটা। আমার মুক্তি হলো না, কারণ তোমার মধ্যে কোনো অনুশোচনাই ছিল না, স্বীকারোক্তি তো দূরের কথা। তোমার ভেতরের মানুষটা খারাপ নয় চঞ্চল। অনেক সময় পুরনো ইমারত ভেঙে ফেলতে হয় নতুন ইমারত তৈরির জন্য। তুমিও তোমার এই বাইরের খোলস ভেঙে ভেতরের মানুষটাকে বের করে আনো নতুন করে। আমাকে একটু সাহায্য করো চঞ্চল, আর নিজেকেও। চঞ্চল বুঝতে পারে সে জ্ঞান হারাচ্ছে ধীরে ধীরে। 6 মাস পরের কথা। বঙ্গ এফএম চ্যানেল চঞ্চল ছেড়ে দিয়েছে। একটি ছোট এফএম চ্যানেলে কাজ নিয়েছে সে, আর নতুন স্বীকৃতিমূলক শো আজ শুরু করবে খানিকক্ষণের মধ্যেই। বৈশাখীর কথা মতন শো শুরুর আগে অফিসের ছাদ থেকে সে উড়িয়ে দিল বৈশাখীর নাম লেখা একটা জোনাক ফানুস। তার চোখ ছলছল করে উঠল। মন থেকে ক্ষমা চাইল বৈশাখীর কাছে। একটা শীতল স্পর্শ যেন মুছিয়ে দিল তার চোখের জল। আর সাথেই চঞ্চলের চোখে পড়ল সারা আকাশ ছেয়ে গেছে অসংখ্য জোনাক ফানুসে। অনন্তে বিলীন হয়ে যাচ্ছে মুক্ত তৃপ্ত অসংখ্য জোনাক ফানুস। এতক্ষণ চলো শোনা যাকে আপনি শুনছিলেন উষসী ব্যানার্জির কলমে জোনাক ফানুস। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখতে নিশ্চয়ই ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি প্রত্যেক সপ্তাহে এরকম গল্প দেওয়ার চেষ্টা করব, তাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন আর শুনতে থাকবেন চলো শোনা যাক।